নমস্কার, দেখছেন জনতার কণ্ঠ। আমি শানু রয়েছি এই মুহূর্তে বিড়লা একাডেমি। হ্যাঁ, বিড়লা একাডেমির প্রেক্ষাগৃহে আজ বাণীচক্রের নিবেদনে ২৭তম ত্রৈমাসিক উচ্চাঙ্গ সঙ্গীতের আসর এবং সাথে সাথে ২০২৪-এর স্থানাধিকারীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তবে যারা অডিশনে অংশগ্রহণ করেছিল সেই সমস্ত স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দিয়ে সত্যিই আপ্লুত বাণীচক্র। এরকম আরও খবর দেখতে আপনার চোখ থাকুক জনতার কণ্ঠের পর্দায়। ক্যামেরায় সত্যদীপের সাথে শানু দাস, জনতার কণ্ঠ। চোখ রাখে খবরে। থেকে এই অনুষ্ঠানটা করি। ত্রৈমাসিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমাদের বাণীচক্রে, তার মধ্যে এটা একটা অন্যতম, যে 3 মাস অন্তর ক্লাসিক্যাল গানের অনুষ্ঠান। এখানে ছেলে মেয়েদেরকে আমরা উদ্বুদ্ধ করি যাতে মাইক ব্যবহার করতে পারে, কীভাবে স্টেজে গাইতে হয়, কীভাবে ছেলেমেয়েরা টিচাররা অতি যত্নে যাদেরকে শেখান তারা কীভাবে পারফর্ম করে, তার প্রাথমিক পাঠটা আমরা এখান থেকে দিয়ে দিই। এবং আমরা অলরেডি ২৭তম অনুষ্ঠান করে ফেললাম এবং এটা কিন্তু খুব কলকাতায় অন্ততপক্ষে দারুণভাবে প্রচার পেয়ে গেছিলো। লকডাউনের জন্য আমরা কয়েক বছর করতে পারিনি, কিন্তু আমরা এই অনুষ্ঠানটা চালু করব, চালু রাখবো। এটা সঙ্গীতের ক্লাসিক্যাল গানের প্রচার প্রসারের জন্যই রাখবো এবং আমরা আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এতে সহযোগিতা করেন এবং বাণীচক্রের প্রশাসন পরিচালন সমিতি আমাদের বিভিন্ন রকমভাবে উৎসাহিত করেন এই ব্যাপারে। এবং আমরা বাণীচক্রে ধরুন কম করে 25 থেকে 26টা অনুষ্ঠান হয়, আরও বেশি হবে তো নেই। তো ক্লাসিক্যাল 3 মাস অন্তর একটা ক্লাসিক্যাল অনুষ্ঠান চালিয়ে যাওয়া কিন্তু মুখের কথা নয়, কিন্তু আমরা চালিয়ে এসেছি। লকডাউন না হলে এটা তো হয়তো 50টা পার হয়ে যেত, কারও বেশি হতো। এছাড়াও বাণীচক্র বিভিন্ন আর্ট এক্সিবিশনও করে থাকে। আমরা আর্ট এক্সিবিশন করি, অ্যানুয়াল আর্ট এক্সিবিশন, এবং আজকে যে প্রাইজ দেওয়া হলো আমাদের, সেটা অ্যানুয়াল অডিশন থেকে আমরা তুলে নিচ্ছি, বেছে নিই যে কীরকম দেখলেন তো আপনারা, যে কীরকম নাচছে ছেলেমেয়েরা, তারপরে কেমন বাজাচ্ছে, কেমন গাইছে, এবং সমস্ত সাবজেক্টের ওপর। এত সাবজেক্টে আমার মনে হয় না কলকাতা কেন ভারতবর্ষে কোথাও এতগুলো প্রতিযোগিতা বা হয়, তাদের জাজমেন্ট করা হয়, জাজ করা হয় যে ছেলেমেয়েরা কীভাবে তারা তৈরি হবে, কীভাবে, ওই যে বললাম আমি প্রথমে, মাইক ব্যবহার করবে কী করে, তার প্রাথমিক পাঠটা আমরা দিয়ে দিই। এবারে আস্তে আস্তে ছেলেমেয়েরা বড় হতে হতে তারা শিখে নেয় এগুলো। নাচের প্রাথমিক পাঠটাও শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা সুন্দরভাবে দিয়ে দেন। এবার না ভাইরাল মানে প্রতিভা না, এরকম তাতে রিয়েলিটি শোতে যেভাবে রমরমিয়ে চলছে, তার থেকে আমরা যদি খুঁজি গ্রামে গঞ্জে শহরে মফস্বলে অনেক প্রতিভা আছে যারা রিয়েলিটি শোয়ে চান্স পায় না, কিন্তু তারা অনেক দূর এগোতে পারে যদি সেই রকম তালিম পায়। তাদেরকে যদি আমরা ঠিক দেখে শুনে নিতে পারি, পরিচালনা করতে পারি, তাদের সঙ্গ দিই, তো তারা শিক্ষকের অভাবেও অনেক সময় করতে পারে না, দূরত্বের অভাবে পারে না। কিন্তু গ্রামেগঞ্জে মফস্বলে প্রচুর ছেলেমেয়ে আছে যারা ভালো গায়। আমাদের বাণীচক্র থেকেই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত স্তর থেকে ছেলেমেয়েরা প্রচুর প্রতিভা নিয়ে আসে এবং হ্যাঁ প্রচুর ছেলেমেয়ে আছে, নাম করলে নাম শেষ করতে পারবেন না, এরকম হয়ে যাবে। কিন্তু তারা ব্যক্তিগত উদ্যোগে যায়। আমাদের রিয়েলিটি শোয়ে আমরা সরাসরি যোগ দিই না, বা আমরা
রিয়েলিটি শোগুলোকে খুব যে মদত দিই তাও নয়, কিন্তু বাণীচক্র তারা সেই তাদের মতন জায়গা তৈরি বাণীচক্র নিজেরাই তৈরি করে ছেলে মেয়েদেরকে। এক একজনের, যেমন হৈমন্তী শুক্লা আমাদের প্রেসিডেন্ট, তিনি একাধারে বাণীচক্রের স্টুডেন্টও ছিলেন, তার বাবাও এখানকার শিক্ষক ছিলেন। আপনার নাম? আমার নাম কৌশিক চক্রবর্তী, আমি ক্লাসিক্যাল গান শেখাই, আর বাণীচক্র পরিচালন সমিতির সঙ্গেও যুক্ত আছি আমি। থ্যাংক ইউ সো মাচ। অতীতকালেও যুক্ত ছিলেন বাণীচক্রে, মানে কলকাতার এমন কোনো বিখ্যাত লোক, বিখ্যাত আর্টিস্ট, বিখ্যাত গায়ক গায়িকা নাচিয়ে ছিলেন না যে নেই, বাণীচক্রে নেই। মানে রেডিওই গাইতে হবে, বাণীচক্রে শিক্ষকতা করতে হবে। তো সেই ধারা এখনও রয়েছে, এখনও ইন্দ্রাণী সেন রয়েছেন, শ্রাবণী সেন রয়েছেন, কদিন আগে দ্বিজেনদা চলে গেলেন, দ্বিজেন মুখার্জি ছিলেন, আরও এরকম অনেক নাম খুঁজলে, সুস্মিতা গোস্বামী আছেন এখনও, রামানুজ দাশগুপ্ত, এই অমিত ব্যানার্জি ছিলেন এতক্ষণ, তিনিও একজন বিখ্যাত। এই মুহূর্তে নাম ডাক তার অনেকখানি আছে, যে মিউজিক ডিরেকশনের। আয়ে না বালম কা করুঁ সজনী, আয়ে না বালম।